কাল রাত্রিরে একটা ডিসিশন নিতে অনেক দেরি হয়ে গেল, তাই সকালে উঠতেও দেরি হয়েছে। বাবা, কি এমন সিদ্ধান্ত নিলে তুমি? খুব কঠিন সিদ্ধান্ত মীরা। দোয়েল আর এ বাড়িতে থাকছে না। তার মানে এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, দোয়েল আর এ বাড়িতে থাকবে না। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার মতো কিছু তো আমি বলিনি। আমি কাল অনেক রাত অবধি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে দোয়েল আর এ বাড়িতে থাকছে না। বাড়িতে থাকবে না তো কোথায় যাবে দোয়েল? তোর কি মনে হয় রুদ্র, আমি দোয়েলের থাকার ব্যবস্থা না করে এরকম একটা সিদ্ধান্ত নেব? দোয়েল আমার মেয়ে না? বাবা প্লিজ বলো দোয়েল কোথায় থাকবে? দেখ রুদ্র, দাদা যখন ডিসিশনটা নিয়েছেন তখন নিশ্চয়ই দোয়েলে থাকার একটা ব্যবস্থা করেছেন। ওটা নিয়ে তোর এত চিন্তা করার কি দরকার? তুমি চুপ করবে পিপি? দোয়েলের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি বাবার কাছ থেকে জানতে চাই। তুই যতই হম্বিতম্বি করিস রুদ্র, এতদিন পরে দাদা নিজেই দোয়েলকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করেছেন। কি হলো বলো, দোয়েল কোথায় থাকবে? দোয়েল ওর বাবার সঙ্গে থাকবে। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাবা। দুর্গাপুরে যে প্রজেক্টের এগ্রিমেন্টটা তুই আর দোয়েলকে সই করে এলি, সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। মা, তাই নাকি? হ্যাঁ, প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আর আমি এটাও ভাবছি যে আমি ওই প্রজেক্টটা দেখাশোনা করব। তুমি? তোমার মাথাটা তো খারাপ হয়েছে। এই বয়সে তুমি কলকাতা দুর্গাপুর করে বেড়াবে? আরে না, সেটা কি সম্ভব? আমি এই সাইটের কাছাকাছি একটা ছোট্ট বাড়ি কিনবো ভাবছি। দেখতে বলেও দিয়েছি ফোন করে। তুমি সেখানে থাকবে? আমি একা কেন, আমি আর দোয়েল থাকবো। ওখানে আমাদের বাবা মেয়ের দিব্যি চলে যাবে। কিরে দোয়েল, বুড়ো বাপটার সঙ্গে থাকতে পারবি তো ওখানে? হ্যাঁ, পারবো না কেন? বেশ পারবো। আমার তোমার সঙ্গে থাকতে কোনো অসুবিধা হবে না বাবা। কি বলছিস দোয়েল, তুই দুর্গাপুরে গিয়ে থাকবি? হ্যাঁ, অসুবিধা কি আছে মিরামা? আবার আমি একসঙ্গে থাকবো, প্রজেক্ট দেখাশোনা করবো, ঠিক সময় কেটে যাবে। দেখো, তুমি চিন্তা করো না, ঠিক কেটে যাবে সময়। আমি জানতাম তুই আমার সঙ্গে যেতে চাইবি। কিন্তু দাদা, তুমি যদি দুর্গাপুরে চলে যাও তাহলে তোমার কলকাতার ব্যবসা কে দেখবে? তার দায়িত্ব তো তুমি কাউকেই দাওনি এখনো। সেটার ব্যবস্থা আমি সব করে রেখেছি। সব ব্যবস্থা করে রেখেছো? কে দেখবে তোমার কলকাতার ব্যবসা? সে আমি সব পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। কে? কি ব্যাপার? অপর্ণা রোজ আমার আগে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর ঘরে চলে আসে, আজ সে কোথায়? ঘুম থেকে ওঠেনি নাকি? কপালে শুকনো চন্দন, গলায় বাঁশি মালা, তার মানে ও আজ আসেইনি। কিন্তু অপর্ণা এলো না কেন? রোজ রোজ পুজো করতে করতে একদিন কি হঠাৎ বন্ধ করা যায়? এমন দায়িত্ব জ্ঞানী নো। পুজোটা কি শুধুই ওর শখ? ঠাকুরের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই? জানি না অপর্ণা কেমন মেয়ে। ঠাকুরকে নিয়ে কি ছেলে খেলা করা যায়?
পুজোটা সেরে নি। আরে অপু আয় 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 আয়। আরে এই জায়গাটা অদ্ভুত রে, এখানে আমি আদি অনন্তকাল ধরে কেউ দাঁড় করিয়ে রাখলেও না আমার কোনো প্রবলেম নেই, এত ভালো লাগে জায়গাটা জানিস। যাকে তোর কেমন বেড়ানো হলো বল ইউরোপ? দারুণ, অসাধারণ। সত্যি পৃথিবীতে যে এত সুন্দর সুন্দর দেশ আছে চোখের সামনে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। বটে, তা ছবি তুলেছিস? বাবা লক্ষ লক্ষ। আচ্ছা, তুই তো জানিস সৈকতকে, ও সব ব্যাপারেই বাড়াবাড়ি। সে সারাক্ষণই তো শুধু ছবি তুলে গেল তো তুলেই গেল। তুই জানিস সকাল 8টার সময় একটা বরফ ঢাকা গাছের ছবি তুলে, আবার দেখি সকাল 9টার সময় ক্যামেরা নিয়ে সেই গাছটারই ছবি তুলছে। ওর ধারণা মানে ওর মতে সময়ের সঙ্গে সঙ্গে নাকি প্রকৃতির রং বদলায়, তাই 1 ঘন্টার মধ্যে কতটা বরফ গলেছে সেটা নাকি ছবিতে খুব স্পষ্ট করে বোঝা যায়। বাহ, দারুণ ভাবনা তো। তো দারুণ ভাবনা মনে হলো? হ্যাঁ, আমার তো পুরো পাগলামি মনে হয়েছে। দেখ, কেমন আছিস তুই? আমি একই রকম। কেমন দেখছিস আমায়? একই রকম? দেখে শোন, তোর কি ব্যাপার রে? কি ব্যাপার? না মানে তুই যে এইখানে এইভাবে আমার সঙ্গে দেখা করতে আসিস, তোর বাড়ির লোকেরা জানে? কারোকে না বলে লুকিয়ে লুকিয়ে আছে, সেই তো? ওরা যদি জানতে পারে কি ভাববে বলতো? আচ্ছা, আমি তোর সঙ্গে দেখা করতে আসি, এটা নিয়ে ভাবাভাবির কি আছে দাদা? আর তাছাড়া আমি তো বাধ্য হয়ে এখানে এইভাবে দেখা করতে আসি। আমি যে কদিন বাড়িতে গেছি কোনোদিন তুই বাড়িতে ছিলি না, কি করবো বল? তোকে বুঝে দেখতে ইচ্ছে করে না আমার? সত্যি তোকে নিয়ে আর পারা যায় না রে অপু, তুই এক আছিস। হ্যাঁ, একই তো থাকবো। বিয়ের পর কি মেয়েরা পাল্টে যায়? দাদা, তোর জন্য একটা ছোট্ট ছোট্ট জিনিস, একটা গিফট। হ্যাঁ, গিফটও বলতে পারিস, আবার আমাদের ছোটবেলাকার দিনগুলো ফিরে পাওয়ার একটা চেষ্টাও করতে পারিস। দেখা যাক কি এনেছিস আমার জন্য। মাউথ অর্গান। জানিস তো, ওখানে গিয়ে সবার জন্য যখন জিনিস কিনছি, খালি তোর জন্য কি কিনবো সেটা খুঁজে বেড়াচ্ছি। কোনো কিছুই দেখে পছন্দ হচ্ছে না যেটা তোর জন্য নেওয়া যায়। হঠাৎ হঠাৎ চোখ পড়লো এটার দিকে, আর মনে পড়ে গেল সেই ছোটবেলাকার কথা। ছোটবেলায় তুই বাবার কাছে খুব বায়না করতিস যে আমাকে একটা মাউথ অর্গান কিনে দেওয়ার। বাবা ওই ফুটপাথ থেকে একটা সস্তার মাউথ অর্গান এনে তোর হাতে ধরিয়ে দিয়ে বলতো যে এটা বাজানো দিয়ে শেখা শুরু কর, বড় হলে একটা দামি মাউথ অর্গান কিনে দেবো। মনে আছে? হ্যাঁ রে অপু, জেঠু অত বড় একটা সংসার সামলেও আমার এই শখটা যে পূরণ করেছিল, আর সেই কারণেই আমি যেটুকু একটু আধটু বাজাতে পারি সেটুকু বাজাই। একটু একটু কেন বলছিস? তুই যথেষ্ট ভালো বাজাতিস দাদা। তুই যখনই এটা বাজাতিস বাবা আমাকে বলতো, দেখ অপু কি সুন্দর বাজাচ্ছে তোর দাদা। শিল্পীর সুর দেখলেই বোঝা যায় সে সত্যিকারের শিল্পী কিনা। বাজা না এখন আমি? হ্যাঁ। অপু, আমি কতদিন বাজাইনি রে, একদম প্র্যাকটিস নেই। আচ্ছা, যে সত্যিকারের শিল্পী হয় তার আবার প্র্যাকটিস লাগে নাকি? তুই একবার চেষ্টা করে দেখ, খুব সুন্দর বাজাতে পারবি আমি জানি। সত্যি তুই না? আচ্ছা দেখি। কে দেখবে তোমার কলকাতার ব্যবসা? সে আমি সব পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। কে? কে নয় মীরা, বলো কারা? কারা মানে তুমি কি দুজনকে ঠিক করেছো দাদা? কারা সেই দুজন? রুদ্র আর চন্দ্রা। রুদ্র আর চন্দ্রা তোমার
ব্যবসা দেখবে এখানে? ভালো সিদ্ধান্ত নয় বলো? আমি জানি রুদ্র আর চন্দ্রা দুজনে মিলে আমাদের ব্যবসাটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। রুদ্র অনেকদিন ধরেই অফিসে যাচ্ছে, রুদ্র ব্যবসার খুঁটিনাটি সব জেনে গেছে। কিন্তু আমাকে বলতেই হবে, চন্দ্রার ব্যাপারে আমি অভিভূত। তুমি জানো মীরা, এমন কয়েকটা ফাইল চন্দ্রা ঠিক করে দিয়েছে যেগুলো এর আগে কোনো অফিসিয়াল করতে পারেনি। সমস্ত ব্যাপারে ওর ইনভলভমেন্ট এমন যে আমাদের অফিসের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা অফিসিয়াল মুগ্ধ, অভিভূত চন্দ্রার ব্যাপারে। হ্যাঁ, আপাতত আমি রুদ্রের ওপরেই পুরো দায়িত্বটা দিচ্ছি, কিন্তু আমি জানি চন্দ্রা খুব তাড়াতাড়ি টেক আপ করে নেবে। আর হ্যাঁ, মনীষের পড়াশোনা শেষ হয়ে গেলে মনীষও ব্যবসায় জয়েন করতে পারবে। তুমি এসব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিচ্ছ তো? দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছে না। বাড়ির বউ বাইরে থাকবে গিয়ে, এটা আমি কি করে মেনে নিই বলো তো? আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি মীরা। তুমি দেখো, এতে সবার ভালো হবে, এই সংসারের প্রত্যেকের ভালো হবে। কিরে রুদ্র, পারবি তো এত বড় ব্যবসা সামলাতে, দায়িত্ব নিয়ে? কিরে দোয়েল, পুরো বাপটার সঙ্গে থাকতে পারবি তো ওখানে? পারবো না কেন? বেশ পারবো। মনীষ, তোমার জন্য কফি এনেছি। ভাবলাম পড়তে পড়তে তোমার গলা শুকিয়ে গেছে কিনা। আমার গলা এমনিতে শুকিয়ে যায়নি, কিন্তু তোমার হাতের কফি যখন খুশি খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বৌদি, তোমার একটা সত্যি কথা বলবো? আজকে সকালবেলা মামার কথাটা শুনে খুব খারাপ লেগেছে। অনেকক্ষণ ভাবছিলাম তোমাকে ছাড়া এই বাড়িটা কেমন লাগবে। তারপরে অনেকক্ষণ ভাবার পর এটাই রিয়েলাইজ করলাম যে মামা হয়তো ঠিকই ডিসিশন নিয়েছেন। বাবা আমাকে খুবই ভালোবাসেন, তাই আমি জানি বাবা আমার ব্যাপারে কোনো ভুল ডিসিশন নিতে পারেন না। হ্যাঁ, সত্যি তো। তুমি বলো না, এই বাড়িটা থেকে তুমি কি পেয়েছো? অপমান, অসম্মান, এরকম একটা পরিবেশে থাকা যায়? এ বাড়িতে সবকিছু তোমার হয়েও কোনো কিছু তোমার নয়। তুমি কেন বৌদি? পৃথিবীর কেউই এইভাবে বাঁচতে পারে না, এভাবে থাকা যায় না। কত বড় হয়ে গেছে মনীষ, কত সুন্দর কথা বলতে শিখেছ। জানো তো মনীষ, পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ জন্মায় যাদের ভাগ্যে সবকিছুই থাকে, তারা সবকিছুই পায়, অথচ কিছুই তাদের হয় না। একটা বাধা সব সময় থাকে তাদের সামনে, কিছুতেই তারা সেটাকে ডিঙোতে পারে না, কিছুতেই না। আমার মনে হয় বৌদি তুমি মামার সাথে দুর্গাপুর গেলেই বোধহয় ভালো থাকবে। জানি না, তবে ভালো থাকার চেষ্টা করব, এটুকু বলতে পারি। আমি হয়তো এই বাড়ি ছেড়ে চলে যাবো, এ বাড়িতে আর বেশি দিন থাকবো না। থাকবে না মানে? কোথায় যাবে? সারপ্রাইজ। আগে সবকিছু ব্যবস্থা করতে পারি, তবে তোমায় সব বলবো। বাবা, আচ্ছা মনীষ, তুমি থাকবে না, আমি থাকবো না, সবাই যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে একেবারে।
বাড়িতে আমরা সবাই তো এতদিন একসাথেই ছিলাম, একসাথে থেকেও তো আমরা সবাই আলাদা ছিলাম। কোনদিন একসাথে মিলেমিশে আমরা থাকতে পেরেছি বৌদি? থাক, আর ভাবতে হবে না, কেমন? অনেক বড় হও, ভালো চাকরি করো, ভালো মানুষ হও। আর একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যেখানেই থাকো তোমার বৌদি সব সময় তোমার সঙ্গে থাকবে, কেমন? আর ডিস্টার্ব করবো না। না, কফি খাও, ভালো করে পড়ো, কেমন? ও একটা কথা তোমায় বলা হয়নি, কাল রাতে অঞ্জন ফোন করেছিল। অঞ্জন কে গো? ওই তো আমাদের পার্টি ছিল, অঞ্জন বসু, মনে নেই একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল? ও ওই তো ফুড ডিপার্টমেন্টে চাকরি করে বোধ হয়, না? তুমি তোর কথা প্রায় বলতে। খুব ভালো ছিল, আমাদের পার্টির একদম ডিভোটেড ওয়ার্কার। জানি। কি বলেছে অঞ্জন? ও বললো পার্টির মিটিংয়ে অপর্ণার নামটা আলোচনা হচ্ছে। অঞ্জনের সঙ্গে কথা বলে যা মনে হলো যে ওরা অপর্ণার ব্যাপারে ইন্টারেস্টেড। দেখেছ, এটাই হচ্ছে মিস্টার এন্ড মিসেস পাকরাশির ইনফ্লুয়েন্স। কেন শুধু ওদের ইনফ্লুয়েন্স হতে যাবে কেন? বাবাও তো এখানকার এমএলএ, বাবার বুঝি কোনো ইনফ্লুয়েন্স নেই? আমি কি বলেছি দাম নেই? তোর বাবারও খুব ইনফ্লুয়েন্স আছে বাবা। ছাড়ো তো ওসব। তো অপর্ণা কি বলছে, ও কি রাজি হয়েছে? ও এখনো সেভাবে কিছু বলেনি। মিসেস পাকরাশির কাছে এনজিওর ফাইলপত্র চেয়ে নিয়েছে, ভাবছে সেসব কাজ ও করতে পারবে কিনা। আসলে মা, তোমরা প্রথমে এনজিও নিয়ে বৌদিকে এমন ভয় পাই দিয়েছো না, আমার মনে হয় সেই নিয়ে চিন্তা ভাবনা করছে যে আদৌ ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াবে কিনা। দেখ, অপর্ণাকে দেখে কিন্তু মনেই হয় না ওরকম ভয় পাওয়ার মেয়ে। একবার খালি ওকে জিততে দে না, তারপর দেখবি সব দিক ওকে সুন্দরভাবে ম্যানেজ করছে। দিদি, তোমার পুজো হয়ে গেছে? আরে অপর্ণা কোথায়? অপর্ণা? কেন তুই মা অপর্ণা আজকে পুজো করতে যায়নি? আমি তো সকাল থেকে অপর্ণাকে দেখিনি। তার মানে ও কি এখনো ঘুমিয়ে আছে নাকি? না, এতক্ষণ শুয়ে থাকার মেয়ে অপর্ণা নয়। ওর শরীর টরীর খারাপ হয়নি তো? আমিও তো তাই ভাবছি। সৈকত কোথায়? দেখো গিয়ে, এখনো ঘুমোচ্ছে। যা তো, একবার ওদের ঘরে গিয়ে দেখতো ওর শরীর টরীর খারাপ হলো কিনা। হ্যাঁ যাচ্ছি। না না ভাই, তুই বস, আমি দেখছি। ওই তো এসে গেছে অপর্ণা।